বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী জায়গাগুলোর একটিতে, সমুদ্রের মাঝখানে থাকা একটি অফশোর ওয়েল প্ল্যাটফর্মে। এখান থেকেই বের হয় সেই কালো সোনা যার উপরে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীর অর্থনীতি। একবার ভেবে দেখো, তোমার গাড়ির পেট্রোল, তোমার বাড়ির গ্যাস আর তোমার মোবাইলের প্লাস্টিক, সব কিছুর শুরুই কিন্তু এখান থেকে। কিন্তু কখনো কি ভেবেছো এই তেল মাটির নিচ থেকে উঠে তোমার কাছে আসে কিভাবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে সমুদ্রের নিচ থেকে তেল বের করা হয়, কিভাবে সেটা প্রসেস করা হয়, আর কিভাবে বিশাল বিশাল ট্যাঙ্কারে লোড করা হয়। এটা শুধু একটা প্রক্রিয়া না, এটা একেবারে ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস। প্রথমে বুঝে নেওয়া যাক অফশোর ওয়েল প্ল্যাটফর্ম আসলে কি। বন্ধুরা, ক্রুড ওয়েল শুধু জমির নিচ থেকেই না, বিশ্বের অনেক বড় অংশের তেল লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, সি বেডের নিচে। এই তেল বের করার জন্য বানানো হয়েছে বিশাল স্ট্রাকচার, যাকে বলা হয় অফশোর ওয়েল প্ল্যাটফর্ম বা ওয়েল রিগ। এর ধরনও কিন্তু তিনটি: ফিক্সড প্ল্যাটফর্ম, সমুদ্রের তলায় স্থায়ীভাবে বসানো; ফ্লোটিং প্ল্যাটফর্ম, পানির উপরে ভাসে কিন্তু অ্যাঙ্কার দিয়ে আটকানো; ফ্লোটিং প্রোডাকশন, স্টোরেজ অ্যান্ড অফলোডিং, একদম ভাসমান ফ্যাক্টরি। এই প্ল্যাটফর্মগুলো 300 থেকে 600 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। 200 থেকে 500 জন কর্মী 24 ঘন্টা কাজ করে থাকে। হাসপাতাল, হেলিপ্যাড, জিম, ডাইনিং হল, এখানে সবই থাকে, কারণ তারা মাসের পর মাস বাড়ি যেতে পারে না। একটা প্ল্যাটফর্ম বানাতে লাগে $5 থেকে $10 বিলিয়ন। তারপর শুরু হয় ড্রিলিং, তেল খোঁজা ও তোলা। এবার আসল কাজ হলো ড্রিলিং করা। একটা বিশাল মেশিন ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় রোটারি ড্রিল। এই ড্রিলের বিট তৈরি হয় ডায়মন্ড বা ট্যাংস্টেন কার্বাইড দিয়ে, যা শক্ত পাথরকেও কাটতে পারে। কিন্তু এগুলো কিভাবে কাজ করে? উপরের টাওয়ার ডি রিগ থেকে ড্রিল ঘোরানো হয়, নিচে পাঠানো হয় ড্রিলিং মাড, স্পেশাল কেমিক্যাল লিকুইড, আর এর কাজ হলো ঠান্ডা রাখা, লুব্রিকেন্ট করা এবং প্রেসার কন্ট্রোল করা। ড্রিলিং হয় মোটামুটি 1000 থেকে 5000 মিটার গভীর পর্যন্ত। সবচেয়ে বড় বিপজ্জনক কাজটি হলো ব্লো আউট, হঠাৎ তেল বা গ্যাস বিস্ফোরণ। এটা ঠেকাতে ব্যবহার করা হয় বিওপি, ব্লো আউট প্রিভেন্টার, একটা বিশাল সেফটি ভালভ যা জরুরি অবস্থায় কূপ বন্ধ করে দেয়। তারপরে এক্সট্রাকশন করা হয়। যখন তেল পাওয়া যায়, অনেক সময় নিজে থেকেই উপরে উঠে আসে। এটাকে বলা হয় ন্যাচারাল ফ্লো, না হলে ব্যবহার করা হয় সাবমার্সিবল পাম্প, গ্যাস ইনজেকশন। তারপরের স্টেপে সেপারেশন প্রসেস করা হয়। উপরে আসা তরল শুধু তেল না, এখানে থাকে পানি, গ্যাস এবং বালি। এগুলো আলাদা করতে 3 ফেজ সেপারেটর ব্যবহার করতে হয়। এতে আলাদা হয় নিচে পানি, মাঝখানে তেল এবং উপরে গ্যাস। গ্যাস ফ্লায়ার বা পাইপ লাইনে যায়, পানি ট্রিট করে সমুদ্রে যায়। এবার এই তেলগুলোকে জমা করা হবে ফ্লোটিং স্টোরেজ ভ্যাসেলে। দৈর্ঘ্য 250 থেকে 330 মিটার, ক্যাপাসিটি 1 থেকে 2.5 মিলিয়ন ব্যারেল। এখানে টেম্পারেচার কন্ট্রোল, সেন্সার, প্রেসার লেভেল 24 ঘন্টা 7 দিন মনিটর করতে হয়। তারপর ট্যাঙ্কার শিপ এখানে চলে আসে। এবার আসে বিশাল বড় জাহাজ ভিএলসিসি, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, 330 মিটার লম্বা, 60 মিটার চওড়া। এটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয় স্টিল রোপ, ফ্লেক্সিবল পাইপ, কার্গো হোস দিয়ে। তারপরের প্রসেস শুরু হয় তেল লোডিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এটি, তেল ট্রান্সফার শুরু। 5000 এইচপির পাম্প প্রতি ঘন্টায় লাখ লাখ লিটার তেল ট্রান্সফার করা হয়। সময় লাগে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। সম্পূর্ণ প্রক্রিয়া হয় স্পার্ক ছাড়া, কারণ ছোট্ট একটা ভুল বড় বিস্ফোরণ ঘটাতে পারে। সব ট্যাঙ্ক ভরে গেলে ডকুমেন্টে সাইন করা হয়, $1 বিলিয়ন ডিল সম্পূর্ণ হয়। তারপর ট্যাঙ্ক রওনা দেয় রিফাইনারির দিকে, যেখানে তৈরি হয় পেট্রোল, ডিজেল, প্লাস্টিক এবং মেডিকেল। তো বন্ধুরা, পরের বার যখন আপনি পেট্রোল পাম্পে যাবেন, একবার ভাববে সেই হাজারো শ্রমিকের কথা, যারা সমুদ্রের মাঝখানে দিনরাত কাজ করে, তোমার জীবন চালাতে সাহায্য করছে। বন্ধুরা, সমুদ্র বা মাটির নিচ থেকে যেই ক্রুড ওয়েল বা কাঁচা তেল বের হয়, তা আসলে সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এটা একটা মিশ্রণ। এতে একসাথে থাকে গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন আর টার ইত্যাদি।
এই কাঁচা তেলকে আলাদা আলাদা করে ব্যবহারযোগ্যের জিনিস বানানোর জায়গাকেই বলা হয় ওয়েল রিফাইনারি। ক্রুড অয়েল রিফাইনারিতে আসার পর প্রথম কাজ হলো পরিষ্কার করা। এখানে ডিসল্টিং করা হয়। আসলে এতে কি করা হয়? আসলে এখানে লবণ বের করা হয় এবং পানি আলাদা করা হয়। তার সাথে সাথে ধুলো মাটি ফিল্টার করা হয়, কারণ এগুলো থাকলে মেশিন নষ্ট হয়ে যাবে। এটাই হলো পুরো রিফাইনারির হার্ট। ক্রুড অয়েলকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তারপর সেটা ঢুকানো হয় একটা বড় টাওয়ারে, যেটাকে ডিস্টিলেশন কলাম বলা হয়। কিন্তু এখানে কিভাবে আলাদা হয়? তাপমাত্রার ভিত্তিতে তেল আলাদা হয়ে যায়। প্রথম স্তরের প্রোডাক্ট, উপরে এলপিজি ও গ্যাস, মাঝখানে পেট্রোল ও কেরোসিন এবং নিচে ডিজেল। একদম নিচে বিটুমিন এবং হেভি অয়েল। হালকা জিনিস উপরে উঠে যায়, ভারী জিনিস নিচে থেকে যায়। সমস্যা হলো সব তেল সমান দরকারি না। হেভি অয়েল বেশি থাকে এবং পেট্রোল কম থাকে, তাই হেভি অয়েলকে ভেঙে আবারও পেট্রোল এবং ডিজেল বানানো হয়। এখানে দুই ধরনের ক্র্যাকিং ব্যবহার করা হয়। থার্মাল ক্র্যাকিং, যেগুলোকে তাপ দিয়ে ভাঙা হয়, এবং ক্যাটালিটিক ক্র্যাকিং, যেটা ক্যাটালিস্ট দিয়ে দ্রুত ভাঙা হয়। এখানে তেলের গুণমান বাড়ানো হয়। কিন্তু সেটা কিভাবে করা হয়? অকটেন বাড়ানো, মানে পেট্রোলের কোয়ালিটি ইমপ্রুভ করা, সালফার রিমুভ করা এবং টক্সিক কেমিক্যাল রিমুভ করতে হয়, যাতে গাড়ির ইঞ্জিন ভালো চলে, পরিবেশ দূষণ কম হয়। এখন বিভিন্ন অংশ মিশিয়ে তৈরি করা হবে ফাইনাল প্রোডাক্ট, যেখানে পেট্রোল, ডিজেল, অ্যাভিয়েশন ফুয়েল, এলপিজি এবং লুব্রিকেন্ট এক একটা প্রোডাক্টে আলাদা আলাদা কম্বিনেশন লাগে। শেষে সব প্রোডাক্ট জমা হয় বিশাল বড় স্টোরেজ ট্যাঙ্কে। তারপর পাঠানো হয় ট্রাক, জাহাজ এবং পাইপলাইন। সেখান থেকেই পৌঁছে যায় তোমার পেট্রোল পাম্পে। এই গোটা প্রসেসটা শুরু হয় ক্রুড অয়েল থেকে। তারপর সেগুলোকে ক্লিন করতে হয়, তারপর সেগুলোকে হিট করতে হয়, তারপর সেগুলোকে সেপারেট করতে হয়, তারপর ব্রেক করতে হয় এবং ইমপ্রুভ করে মিক্স করে স্টোর করে ট্রান্সপোর্ট করা হয়। বন্ধুরা, যখন তুমি পেট্রোল ব্যবহার করো, তার সমুদ্রের নিচে থেকে শুরু করে রিফাইনারি হয়ে শেষে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, তোমার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এটা সত্যিই এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং ম্যাজিক। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।